হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, ঠিক ধরেছ, আমার লেখা দেখেও নিশ্চয় বুঝতে পেরেছো। আমি লাস্ট ডিসেম্বরে গিয়েছিলাম সুন্দরবনের কিছু অভিজ্ঞতা এবং একইভাবে গতানুগতিক আমার ট্রাভেলের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সুন্দরবন গিয়েছিলাম আমার ছেলের ভিক্ষা বাবা তার নিজস্ব ট্রাভেল এজেন্ট আছে, তার সাথেই আমরা গিয়েছিলাম। এখানে আমরা একা যাইনি এবং আমাদের টিমে মোট 28 জন ছিল। এবং ওখান থেকে সুন্দরবনে তোমরা জানো যে লঞ্চে করে তুমি ঘুরবে, সেই লঞ্চেই তোমাকে কন্ট্যাক্ট করতে হয়। এবং এই ছেলেটি হলো আমাদের লঞ্চের যিনি ম্যানেজার, ইনি মালিক নন বাট ইনি ম্যানেজার। এনাদের সাথে নাকি আমাদের কন্ট্যাক্ট হয়েছিল। আমরা 28 জন ছিলাম, আর একটা ফ্যামিলি থেকে ছিল 8 জন, আরেকটি ফ্যামিলি থেকে 4 জন। এরকম আমাদের একটা পুরো টিম ছিল। তবে হ্যাঁ, এটা বলে রাখি বন্ধুরা যে নিজেদের গ্রুপে যাওয়ার মধ্যে যতটা অ্যাডজাস্ট হয়, লঞ্চে যখনই অন্যান্য গ্রুপের কেউ থাকে না, একটু অ্যাডজাস্টের প্রবলেম হয় নানা কারণে, নানা বিষয়ে। তবে আমি মনে করি যারা বাইরে ঘোরে তাদেরকে বা তারা সব পরিস্থিতির সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেওয়াটাই হচ্ছে ঘোরার প্রথম এবং প্রধান শর্ত। এই শর্ত যারা মেনটেন করতে না পারে বা এই শর্ত যারা ফলো করতে না পারে, আমার মনে হয় তাদের বাইরে বেরোনোই উচিত নয়। যাই হোক, সেসব কথা বাড়িয়ে আর লাভ নেই। আমরা সুন্দরবনে বোটে চেপে গেছি। সকাল সকাল আমরা আসানসোল থেকে অগ্নিবীণাতে করে চলে এসেছিলাম হাওড়া থেকে আমাদের গাড়ি ছিল ট্রাভেলার, এবং ওই ট্রাভেলার করে আমরা পৌঁছে গেছিলাম সুন্দরবনের ঘাট। এবং সেইখান থেকে, যেখান থেকে লঞ্চ ছাড়া হয়, এবং সেইখান থেকে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন মানে একটা ব্যাক ওয়াটার বলতে পারো, বা খাড়ির মতো, চারিদিকেই জঙ্গল বন, মানে বুঝতেই পারছো। এবং তোমরা সবাই যেন মোটামুটি সুন্দরবন ঘুরেছো, আমার মনে হয় সবাই ঘুরেছো। তবু আমি আমার ঘোরার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং আমি আমার ভিডিও তোমাদের সব দেখানোর জন্য আমি আবার এটা নতুনভাবে আপলোড করেছি। যাই হোক, সকালবেলায় যাওয়া মাত্র আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়নি, কিছু আলু পকোড়া এবং কফি দেওয়া হয়েছিল। তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় এবং যথারীতি টাইমে 1টার মধ্যে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়। ভাত, ডাল, ভাজা, একটি সবজি, মাছ। ইনি হচ্ছে নান্টুদা, আমার ছেলের, এবং আমাদের ট্যুর অপারেটর। আমরা এনার সাথেই গিয়েছিলাম, নান্টুদা স্বরূপ ব্যানার্জি, তার ভালো নাম, নিকনেম নান্টু। যাই হোক, যেটা বলছিলাম, ইনি হচ্ছে আমার ছেলের ভিক্ষা মা শতরূপা, এবং এনারা হচ্ছেন আমাদের পুরো গ্রুপ মেম্বার। হ্যাঁ, যেটা বলছিলাম, সুন্দরবনে খাওয়া দাওয়ার জন্য অনেকে যায় বা একটা লঞ্চের উপর থাকার অভিজ্ঞতার জন্য যায়। তবে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো, পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করলে যে অনেকে খাওয়া দাওয়া বা বিচিত্র ধরনের মাছ খাওয়ার জন্য যে সুন্দরবন যাওয়া, সেটা কিন্তু আমার যেন খুব একটা খাবার ভালো লাগেনি। কারণ একটা ফ্রেশ মাছ সেরকম তো পাওয়া যায় না। প্রথম দিন দিলেও পরের দিন তো ওরাও তো ধরো নদীর থেকে ডাইরেক্ট তুলে তোমাকে খাওয়াবে না, একটা ফ্রিজে মানে ওই বক্সের মধ্যে বরফ নিয়ে মাছগুলো স্টোর করে নিয়ে যায়, সুতরাং স্বাদের একটু হেরফের হয়েই থাকে। যাই হোক, এটি হচ্ছে রান্নাঘর, লঞ্চের মধ্যে রান্না করা হচ্ছে, জলের ব্যবস্থা ছিল। তবুও আমি বলি, ওনারা লোকাল জল একটা দেয় ঠিকই, তবুও যারা সুন্দরবন যাবে অবশ্যই তারা বিসলারি বা কোনো সিল করা ব্র্যান্ড কোম্পানির জল কিন্তু নেবে। কেন সুন্দরবনের জলের ওপর নানা ধরনের পেটের রোগ কিন্তু দেখা যায়। এবং আমি যাকেই শুনেছি তারা প্রত্যেকেই কিন্তু বলতো পেটের রোগ হয় সুন্দরবন থেকে এসে। এটা হচ্ছে ওদের ফ্রিজের মধ্যে ওরা স্টোর করে রাখে, ফ্রিজ ঠিক নয়, বরফের মধ্যে রাখা আর কি, বক্স, তো সোলার বক্স। তো হ্যাঁ, যেটা বলছিলাম, জলটা যদি তোমরা নিজস্ব ক্যারি করো এবং নিজে যদি ওই জল খাও, মানে এমনি খাবার দাবার যে খুব হাইজেনিক আমি তা বলবো না, কারণ বুঝতেই পারছো লঞ্চের মধ্যে যেভাবে রান্না করা হয় বা নানা ধরনের বাতাস, ওপেন রান্না হচ্ছে, তো সেই ক্ষেত্রে জলটা আমাদের খুব নিরাময়, এবং জলটা যেন অবশ্যই ভালো তোমরা কিনে সেটা খাবে। আচ্ছা, ওখান থেকে আমাদেরকে ওনারা বিভিন্ন স্পট, এক জায়গায় লঞ্চও রেস্ট পায়, তার মোটরও রেস্ট পায়, এবং আমাদেরও কিছু ঘোরার জায়গা ওনারা দেখান। এখানে যেমন আমরা এসেছিলাম একটি লোকনাথ বাবার মন্দির, কিছুক্ষণ প্রায় লঞ্চ ঘন্টাখানেক দাঁড়ালো এবং আমাদেরকে ড্রপ করে দিল এবং বলল আপনারা এখানে সামনে লোকনাথ বাবা নাকি এখানে সাধনা করেছিলেন এবং এসেছিলেন, সেই সূত্রে ছোট্ট অতি প্রত্যন্ত গ্রাম এবং অতি দরিদ্র গ্রাম বলতে পারো। মানে এখনও যেভাবে জঙ্গলে মানুষ থাকে, তুমি যদি সুন্দরবন না যাও বা কোনো জঙ্গলে যদি তুমি না যাও, হয়তো তুমি জানতে পারবে না। আমি আন্দামানও 2বার গেছি এবং ওখানে জারোয়াদিকে আমি ডাইরেক্ট দেখেছি, এবং খুব অভিভূত হয়ে গেছিলাম বা খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে এই রকমও আমাদের মতোই তো তারা মানুষ। কিন্তু এখানে যেমন অতি দরিদ্র জারোয়াদের তো ব্যাপারটা জানো,
ওপেন থাকে তারা সব সময়, এবং তাদের এখনও সেই ডেভেলপমেন্ট নেই। ঠিক একই রকম এখানে মানুষদের ডেভেলপমেন্ট আছে, কিন্তু দরিদ্রতা মানে বৈষয়িক সুখটা যেন এদের কাছ থেকে অনেক দূরে। এরা শুধু বাঁচার জন্য বেঁচে থাকে, এরা শুধু বাঁচতে যেটুকু প্রয়োজন সেইটুকুর উপর নির্ভর করেই তারা যেন বেঁচে থাকে। খুব প্রত্যন্ত এবং গ্রাম, এই চারিদিকেই জঙ্গল ঘেরা এবং ছোট্ট ছোট্ট খাড়ি। আমরা সবাই মিলে এক একবার করে লঞ্চের সামনে পেছনে গিয়ে উপভোগ করছিলাম। খুব ভালো লাগছিল, মাঝে মাঝে হাসি ঠাট্টাও হচ্ছিল। এই জঙ্গলগুলির মধ্যেই নাকি বাঘ দেখতে পাওয়া যায়। যদিও বন্ধুরা আমি বাঘ দেখতে পাইনি, তবে হ্যাঁ বাঘের পায়ের ছাপ আমরা দেখেছি, নাকি জল খেতে এসেছিল। তো আমরা ডিসেম্বরে গেছিলাম, তো তখন যেটুকু আমাদের যে ম্যানেজার ছিল তিনি বললেন, লঞ্চের ম্যানেজার, তিনি বললেন যে ভোরের দিকে অনেক সময় বাঘেরা আসে বা বেলার দিকেও আসে, 12টার পর রোদ নিতে আসে। তো সুতরাং আমরা দেখতে পাইনি, বলতে পারো আমাদের ব্যাড লাক। তবে অনেকেই নাকি দেখতে পায়। কিন্তু আমরা হরিণ বা হনুমান এবং অনেক নানা ধরনের পাখি এগুলো আমরা দেখেছি। তো খুব ভালো লাগলো, একটা যেন বিচিত্র অভিজ্ঞতা, যে জলের মধ্যেই সারাদিন থাকা, ওখানেই খাওয়া দাওয়া। এবার আমরা এসে গেছি বিকেল দিকে, প্রথম দিনের কথা বলছি। প্রথম দিন সন্ধ্যেবেলা আমাদের পাখিরালয় বলে একটি জায়গায় আমাদের নাইট স্টে ছিল। সমস্ত লঞ্চ নাকি ওখানেই, যদি তোমরাও যাও আমার মনে হয় ওখানেই তারা নাইট স্টে করাবে। সেই দিনে নাইট স্টে এবং পরের দিনও নাইট স্টে ওই পাখিরালয়েই আমাদের ছিল। তো আমরা আস্তে আস্তে নেমে পড়ছি। সারাদিনের অভিজ্ঞতা খুব ভালোই হলো। বিকেলবেলায় খাবার পর একটি করে ফল দিয়েছিল। খাবার ব্যবস্থাপনা ভালোই ছিল, সব কিছু ঠিকঠাক মোটামুটি। তো সব কিছু খেয়ে বিকেলে একটি করে ফল খেয়ে চা খেয়ে আমাদের নেমে পড়া, এবং আমরা রাস্তায় পাখিরালয়ে নেমে আমরা টোটো করে চললাম হোটেলের দিকে। রাস্তা একটি তাও উন্নত গ্রাম আমি বলবো, যেটি আগে দেখেছি তার থেকে অনেক উন্নত গ্রাম পাখিরালয়। এবং এখানে আমরা চলে এসেছি, এটি আমাদের হোটেল, এখানে আমাদের নাইট স্টে ছিল। এটি রুমের মধ্যে ঢুকে পড়েছি। রুমগুলি যদিও ছোট্ট ছোট্ট, তবে হ্যাঁ একদিনের জন্য ঠিক আছে। সেই দিন রাতে ডিনার ওনারাই দিয়েছিল, চিকেন, ফ্রাইড রাইস এইসব। পরের দিন সকালে আবার যথারীতি কফি খাইয়ে আমাদেরকে লঞ্চের উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, টোটো দাঁড়িয়ে আছে, সবাই যে যার গল্পতে মত্ত। কেন বুঝতেই পারছো, গ্রুপের সাথে গেলে তুমি একটা টাইম দেওয়া হলো, হয়তো অনেকে নামতে পারে না। আমরা রেডি, চলো এগিয়ে যাই। পৌঁছে গেছি আমরা আপনাদের ঘাটের উদ্দেশ্যে। আমার ছেলে, তার বেস্ট ফ্রেন্ডও আমাদের সাথে গেছিলো, দেবজিৎ, তারাও গেছিলো, এবং দুই বন্ধুতে মিলে তারা খুব মজা করেছে। গনুর এখানে আর ঠাম্মার দরকার হয়নি, গনু এখানে তার বন্ধুর সাথে ব্যস্ত। সে দিদিয়াকে নিয়ে যাবে, মেয়ে ভীষণ সাবধানে, যেহেতু ব্রিজটাও কাঠের তৈরি। এবারে আনন্দ আমাদেরকে নানা সুন্দরবনের গল্প একটু টাইম পাস করার জন্য বলছিল, যে এখানে মা বনগুড়ির গল্প, এবং কীভাবে শিকার করা হয়, বা এখানে প্রধান জীবিকা হচ্ছে মধু কালেকশনটাই হচ্ছে এখানে প্রধান। এই মধু বাইরে বিদেশে মানে এক্সপোর্ট করা হয়, এবং এই মধুই বাইরে বিক্রি করে এখানকার মানুষদের, মানে যে কটি গ্রাম আছে তাদের মূল জীবিকা মধু আর মাছ। এটি হচ্ছে নান্টুদার মেয়ে লাকিগুড়ি, এবং আনন্দ আমাদেরকে অনেক গল্পই করলো, তার কথাবার্তাও খুব ভালো। সে আমাদেরকে অনেক কিছু বোঝালো, কীভাবে মা রক্ষা করে। আমরা মানে লঞ্চে যারা যারা থাকে তারা প্রত্যেকে মা বনগুড়ির পুজো দেয়, এবং সেইভাবেই তার আরাধনা করেই তারা নাকি লঞ্চ স্টার্ট করে। পরের দিন আমাদের একটি চিড়িয়াখানা আর আরও দুটি স্পট আমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছিল, এবং রাতে যথারীতি পাখিরালয়ে স্টে করা হয়েছিল। সকালে উঠতে আমাদের জলখাবার দেওয়া হয়েছিল, লুচি, আলুর দম, একটি করে মিষ্টি, কফি তো রয়েছে, চা কফি যে যেরকম খেতে পারে।
এই বাঁকগুলো আমি তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি, পুরো সুন্দরবন শুধু চারিদিকে জল জল জল। যারা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল মন্দির এইসব ভাবো, তাদের ক্ষেত্রে একটি হয়তো লোকনাথ বাবার মন্দির বা মা বনদেবীর মন্দির, এইগুলি দেখতে পাবে। বাকি এই যে এইটি হচ্ছে বাঘের পায়ের ছাপ, যদি তোমরা চাও তো জুম করে দেখতে পারো। এই যে এইটি দূরে দেখা যাচ্ছে, এটি আমার ভিডিও স্টপ করে জুম করে দেখতে পারো। হ্যাঁ, যেটা বলছিলাম, তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না, বাচ্চাদের খুব ভালো লাগবে, কেন তাদের কাছে একটা বিচিত্র অভিজ্ঞতা এবং তারা এটাকে পুরো এনজয়। আমার ছেলে গনু তো সাংঘাতিক এনজয় করেছে, তার বেস্ট ফ্রেন্ড গেছিলো, মানে বুঝতেই পারছো, আরও ভালোভাবে এনজয় করেছে। তো এইভাবেই আমরা দেখেছি। এই পুরো জঙ্গলটি হচ্ছে বাঘের জঙ্গল, এবং এইটাই নাকি মেন, আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন এটাই হচ্ছে মেন, যেখান থেকে বাঘ বেরিয়ে আসে বা বাঘ থাকে। এখনও এখানে বাঘ গেলেই বাঘ পাওয়া যায়, এবং সুন্দরবনে বিখ্যাত বাঘ তোমরা জানো, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা একমাত্র পশ্চিমবঙ্গেই পাওয়া যায়। আমরা অনেক চেষ্টা করেছি, আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল যাতে আমরা দেখতে পাই, কিন্তু যেটা তোমার থাকবে সেটা আপনিই এসে যাবে, নাহলে জোর করে আসে না ভাগ্যে। কিন্তু খুব মানে এক সাংঘাতিক জঙ্গল, তার মধ্যে জলের গাড়ি, তার মধ্যে লঞ্চে করে যাওয়া, সব যেন প্রকৃতির সাথে কিছুদিন, মানে দুদিন আর কি, একাত্ম হয়ে যাওয়া। শুধু নেচার, এখানে কোনো গাড়ির আওয়াজ নেই, এখানে কোনো হয় হট্টগোল নেই, এখানে কোনো জ্যাম নেই, কোনো ভিড় নেই, কোনো মানুষের কোলাহল নেই, শুধু জল জল জল। হ্যাঁ, এতে আমরা এসে গেছি, এটা একটি প্রোটেক্টেড জোন, এর নিচেই নাকি বাঘ আসা যাওয়া করে। এখানে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, যদি তোমরা মনে করো তো একটু জুম করে ভিডিও দেখবে, আমি দেখাবো তোমাদেরকে। ওর নাম ছিল সুন্দরী, আমার ভিডিওতে আছে, এবং তাকে যেন ডাকছি, সে যেন যথারীতি ফটো তোলার জন্য রেডি হয়ে আছে। এত সুন্দরভাবে দেখেছি। এটি পুরো প্রোটেক্টেড, এর নিচেই নাকি বাঘের জঙ্গল, এবং সেখানে নাকি তার বাসস্থান, যার জন্য পুরো নেট দিয়ে ঘেরা। এই পাগুলি দেখছো, এগুলি হচ্ছে বাঘের পা, এখানে সব সময় দেখা যায়। এবং এটি লঞ্চ তোমাকে একটি জায়গায় ড্রপ করে দেবে, এবং অন্য একটি জায়গায় গিয়ে তোমাকে ওখান থেকে পিক আপ করবে। এই যে সুন্দরী হরিণ দেখতে পাচ্ছ বন্ধুরা, তাকে যেন যে যতবার ডাকছে সে তাকাচ্ছে উপর দিকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, অন্য জায়গায় তোমাকে পিক আপ করবে। তো এই পুরো জায়গাটি বা পুরো স্থানটি তোমাকে গোল করে ঘুরে অন্য জায়গায় গিয়ে তোমাকে লঞ্চে চাপতে হবে। তাই যদি কেউ বয়স্ক থাকে, তারা, আমি বলবো তাদের যাওয়ার দরকার নেই, তারা যথারীতি লঞ্চেই, বা কারো পায়ে প্রবলেম বা কারো হাঁটতে অসুবিধা থাকে, কেউ অসুস্থ যদি থাকো, তোমরা কোনো মতে এখানে যেও না, কিচ্ছু এমন দেখা যায় না, ওই নেটে লম্বা লম্বা শুধু ঘুরতে হবে। তাই তোমরা পারলে লঞ্চে, আমার শাশুড়ি মাকে তো জাননি, উনি এই ট্রিপটা আমাদের সাথে ছিলেন না, আমি লাকি বুড়ির হাত ধরে এগিয়ে চলেছি। তো সুতরাং আমি বলবো তারা লঞ্চেই থাকলে ভালো। অনেকেই যায়নি, আমার হাজব্যান্ডও যেমন বললো আমার ভালো লাগছে না, তোমরা যাও। এখানে সুন্দরবন সম্বন্ধে নানা কিছু ইনফরমেশান লেখা আছে, সেটা তোমরা দেখতে পারো। কী কী পাওয়া যায়, ভূত, কাঁকড়া, হরিণ, অনেক কিছু পাওয়া যায়। সবাই লাইন দিয়ে যথারীতি যাওয়া। হ্যাঁ, মা বনবিবি, যে বলছিলাম বনবুড়ি বা বনবিবি, এটি হচ্ছে সুন্দরবন বাসিন্দাদের সবথেকে জাগ্রত এবং খুব বিখ্যাত পূজনীয় মা বনদেবী। এই হচ্ছে সেই মা বনদেবীর মূর্তি। এবং এর ওপরেও কিন্তু একটি ছোট্ট বাচ্চার গল্প আছে, সেটি তোমরা যদি যাও লঞ্চে, যে থাকবে সে তোমাদেরকে নিশ্চয়ই শোনাবে। তো সেই গল্পটি আমার এখন আর মনে পড়ছে না, যাই হোক, মা বনদেবীর গল্প ইউটিউব সার্চ করলে হয়তো পেতে পারো। তবে পুরোটাই মা বনদেবী, সুন্দরবন বাসিন্দা একটি বিখ্যাত দেবী। আমরা সবাই গ্রুপে করে বেরিয়ে পড়ছি, আস্তে আস্তে এক স্থানে নেমেছিলাম, অন্য স্থানে উঠে যাচ্ছি। এখানে নামার সময় প্রচুর কাঁকড়া দেখতে পেয়েছি। আমাদের গ্রুপে এগিয়ে চলছে। এখানে ভীষণ প্রোটেক্টেড এরিয়া, এবং যখন তোমার লঞ্চ আসবে অবশ্যই লঞ্চের নাম, আমাদের লঞ্চের নাম ছিল মনোরমা। আমাদেরকে বারবার বলছিল মনোরমার প্যাসেঞ্জাররা এগিয়ে আসুন, মানে যার যেটা প্যাসেঞ্জার তারাই এগিয়ে আসবে, বাকি দিকে আটকে দেওয়া হবে যেন ভিড় না হয়। আসলে খুব সংকীর্ণ জায়গা, পড়ে যাওয়ার ভয়টাকে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই জন্য একসাথে সবাইকে দাঁড় করিয়ে ওনারা, পুলিশ থাকে সে বা সিকিউরিটি গার্ড থাকে, তারা এক এক করে ডাকে। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে এসেছি বিকেলের দিকে,
এবং আমরা এখানে যে জুটির কথা বলছিলাম, একটি ভালো চিড়িয়াখানা। হ্যাঁ, এখানে আমরা বাঘ দেখতে পেয়েছি, কুমির দেখতে পেয়েছি, এটা তোমরা গেলে সব দেখি। যে বাঘগুলি অসুস্থ হয় তাদেরকে জঙ্গল থেকে ধরে এনে এখানে রাখা হয়। বিশাল বড় চিড়িয়াখানা, বিশাল এরিয়া, তোমরা ঘুরে দেখতে পারো। এখানে টিকিট আছে, এন্ট্রি টিকিট আছে, সেটা 50 টাকা করে লাগে, তোমরা কেটে নেবে এবং তোমরা এটা ঘুরে দেখতে পারো। এটাও বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানেও অনেকে রাত্রে স্টে করেন। আমি হয়তো পার্সোনালি গেলে পাখিরালয় না থেকে হয়তো এখানেই থাকতাম, কেন এই জায়গাটি খুব ভালো লেগেছে আমার। বাচ্চারা খুব এনজয় করবে। এখানে নানা পাখি, শিম্পাঞ্জি সব কিছুই তোমরা এখানে দেখতে পাবে। মানে সুন্দরবনে বাঘ দেখলাম না, এই মন খারাপটা তোমাদের হবে না, অন্তত এখানে এসে তোমাদের সেই সব মিটে যাবে। কারণ এখানে অবশ্যই তোমরা বাঘ দেখতে পাবে। এখানে কুমির রয়েছে, ক্রোকোডাইল, এবং সেখানেও অনেক কিছু ইনফরমেশান তোমরা দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে পড়তে পারো। আমি কিছু পাখির ছবিও এখানে দিয়েছি, যে পাখি এখানে দেখতে পাওয়া যায় সেই পাখির ছবিও এখানে দেওয়া হয়েছে। সুন্দরবন পুরো ট্রিপটাই যেন নেচার ডিপেন্ডেন্ট, নেচারের উপর নির্ভরশীল। এর বাইরে আর কিছু তোমরা কিন্তু এখানে দেখতে পাবে না, পুরোটাই যেন নেচারের উপর। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ বাঘ মামা এগিয়ে আসছে, কখনো কেউ ফটো তুলতে বলছে, মনে হচ্ছে তার কথা শুনে এগিয়ে আসছে, আর কখনো তো বাঘ মামা তো নিজের মর্জির মালিক, সে সেইভাবেই এগিয়ে আসছে। আমরা ঘুরে যথারীতি লঞ্চে চলে এসেছি। আমার কর্তামশাই তিনি চা খেতে শুরু করেছেন। ডিসেম্বর মানে ঠান্ডা ছিল যথেষ্ট। অনেকেই যারা খাবার খায়নি তারা আবার দেখে এসেও খেলো, কেন টুকটাক সকালের দিকে খাওয়ার পর একটা এটা ওটা খাওয়া হয়েছে প্রত্যেকে, তারা আবার এখানে খেয়ে আবার যথারীতি আমাদের যেখানে নাইট স্টে পাখিরালয় সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই দিনও আমাদের কাঁকড়া, চিংড়ি মাছ, পার্শে মাছ, বাকি ভাত ডাল সবজি একটা ভাজা, এগুলো তো ছিলই। বাকি চিংড়ি মাছ, পার্শে মাছ, এই মাছটি দেওয়া হয়েছিল। আর সেদিন রাতের মেনু ছিল মাটন আর পোলাও। এই ছিল আমাদের অভিজ্ঞতা। এবং সুন্দরবন যথারীতি আমরা রাত্রে পাখিরালয় স্টে করে পরের দিন সকালবেলায় আর ঘোরার জায়গা কিচ্ছু ছিল না, একটি স্পট ছিল, সেই স্পটটি ঘুরিয়ে আমার ছেলে তার বেস্ট ফ্রেন্ড দেবজিৎ স্পটটি ঘুরিয়ে আমাদেরকে বেলা 1টার সময় নামিয়ে দিল। আমাদের পুরো গ্রুপ, আমার স্টুডেন্ট আছে আমার সাথে, এবং সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1টার সময় নেমে সেখান থেকে হাওড়া আসতে আমার স্টুডেন্ট ডিম্পা, আমার মেয়ে জাগৃতি, হ্যাঁ যেটা বলছিলাম, 1টার সময় নেমে আমরা মোটামুটি অগ্নিবীণা টার্গেট করেছিলাম, কিন্তু রাস্তায় কলকাতার রাস্তা বুঝতেই পারছো ভয়ঙ্কর ভিড়, জ্যামে আটকে গিয়েছিলাম, তাই আমরা সেটিতে না এসে লাস্টে মিথিলাতে করে আমরা 10:30 নাগাদ আসানসোল ঢুকি এবং আমরা বাড়িতে ব্যাক করি। অবশ্যই আমার চ্যানেল